আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আগামীকাল। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যা বললেন হাসনাত। নিবন্ধন ফিরে পেতে জামায়াত ইসলামীর আপিলের রায় রোববার। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল রোববার দাখিল করা হবে। শনিবার ৩১শে মে সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক এক আলোচনায় সভায় এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, ১২ই মে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে। সেই অডিওর ফরেনসিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপনা করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রাপ্ত প্রমাণের স্পষ্ট এই গণহত্যা পূর্ব পরিকল্পিত ছিল। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথাও জানান তিনি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে একটি দলের প্রধান সম্প্রতি এক অনলাইন টক শোতে অভিযোগ করেন, তারা নাকি বিএনপির সঙ্গে গোপনে আসন ভাগাভাগির চুক্তি করেছে। এই বিষয়ে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের দলের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আমাদের আসন ভাগাভাগির কোনো আলোচনা হয়নি। এসব দাবি মিথ্যা ও বিভ্রান্তকর। এনসিপি মূলত দেশ জুড়ে নিজেদের সংগঠন গড়তে কাজ করছে। নির্বাচনের পেছনে অভিযোগ সম্পর্কে হাসনাত বলেন, এনসিপি শুরু থেকে বিচার সংস্কার এবং নির্বাচনের একটি পরিষ্কার রোডম্যাপ দাবি করে আসছে। আমাদের লক্ষ্য হলো এমন একটি নির্বাচন যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে। তিনি আরও জানান, আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য প্রয়োজনে একটি সমান সুযোগ নিশ্চিত করা, প্রশাসনের পরিবর্তন আনতে হবে। প্রশাসনিক সংস্কার ছাড়া নির্বাচন একপক্ষী হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হাসনাত বলেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র অনুযায়ী সংস্কার করে নির্বাচন আয়োজন সম্ভব। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সর্বশেষ তিনি বলেন, বাংলাদেশ যেন প্রশ্নবিদ্ধ নয়, বরং অর্থবহ এবং গণতান্ত্রিক নির্বাচন হয়, সে লক্ষ্যেই এনসিপি কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় রোববার ঘোষণা করা হবে। আগামীকাল ১ জুন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে এই রায় দেবেন। মামলাটি সুপ্রিম কোর্টের কার্যতালিকায় শীর্ষ রয়েছে। জামাতের আইনজীবী মোহাম্মদ শিবির মনির ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইনশাআল্লাহ আগামীকাল সকালেই রায় ঘোষণা করা হবে। গত ১৪ মে এ মামলায় আপিল শুনানি শেষ হয়। তখন আদালত রায় ঘোষণার দিন হিসেবে ১ জুন ঠিক করেন। সেদিনও জামাতের পক্ষে ব্যারিস্টার এহসান আব্দুল সিদ্দিক ও অন্যান্য আইনজীবী শুনানি করেন। আদালত জামাতের নেতাদের মধ্যেও উপস্থিত ছিলেন মাওলানা এটিএম মাসুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব, জুবাইর, অ্যাডভোকেট হেলাল, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন এবং ডক্টর হেলাল উদ্দিন। এর আগে ২২শে মার্চ আপিল শুনানি শুরু হয়। গত বছরেও ২২শে অক্টোবর আপিল বিভাগ খারিজ হওয়া আপিল পুনর্জীবিত করে জামাতকে আইনি লড়াই সুযোগ দেয়। ২০১৩ সালে ১ আগস্ট হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল ঘোষণা করে। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর কমিশন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন দেয়। এরপর জামাতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও মূল আইনজীবী অনুপস্থিত থাকার কারণে ২০২৩ সালে নভেম্বর আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট অর্থাৎ অনুপস্থিতির কারণে আবেদন খারিজ করে দেয়। ফলে হাইকোর্ট সিদ্ধান্ত বহাল থাকে যে জামাতের নিবন্ধন অবৈধ। রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। তাদের টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ।
পরিকল্পনা বাস্তবায়ন করতে এর মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। এই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাহিনী। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানা হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথমে শুটার আরফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয়। এই অস্ত্রগুলো মগবাজার, শাহবাগ ও গুলশান ও বাড্ডা এলাকায় সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। বিএনপির সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত বাইন জানান, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রাথমিক রাখা হয়। এ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। পরে বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি। তার ঘনিষ্ঠজনরাও ছিল বিপদে। 5 আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তাকে এড়িয়ে যান। এ কারণে তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ এবং অন্যান্যদেরকে টার্গেট করেন তিনি।